কি গো পটলের বউ, মেয়ে তো তোমার বিয়ের উপযুক্তই হয়ে গেল। পাত্র টাত্র কিছু দেখছো নাকি? ভালো পাত্রের সন্ধান তো এখন পাওয়া খুব দুষ্কর। তাও ওর বাবা চেষ্টা করছে। দু একজন ঘটক মশাইকে বলেও রেখেছেন। ওরা জানিয়েছেন কিছুদিনের মধ্যেই সংবাদ দেবেন। ভালোই ভালোই একটা সুপাত্রের হাতে মেয়েটাকে দিতে পারলেই আমরা বাঁচি। বুঝি রে বাবা, বুঝি। আমিও তো দুটো মেয়েকে পার করেছি। মেয়ে জন্ম নেবার পর থেকেই বাবা মায়ের মাথায় চিন্তা পড়ে যায় যে এই মেয়েকে কিভাবে বিয়ে দেবে। আর বিয়ে দিলেই তো হলো না, ছেলের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, ছেলের বাড়ি থেকে যা দাবি দাওয়া করবে তা সব মেটানো, কত চিন্তা। না না, মেয়ের বাবা তো পরিষ্কার করে জানিয়েই দিয়েছে এই যুগে পণ টন কেউ দেয় না, তাই আমরাও কোনো পণ দেব না। মেয়ে আমাদের শিক্ষিত, ভালো স্কুলে চাকরিও করে, পণ দেব কিসের জন্য? নিজের নারী কাটা ধন অন্যের হাতে তুলে দিতে যে কি কষ্ট, সেটা যারা বাবা মা শুধু তারাই বোঝে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। দাঁড়িয়ে দাঁড়িয়েই কি সব কথা বলবেন? হ্যাঁ, এই বসলুম। তবে বিকাল বেলা তোমার কর্তাকে থাকতে বলবে, আমার ওর সঙ্গে একটু দরকার আছে মেয়ের বিয়ে নিয়ে। বিয়ে নিয়ে কথা মানে? আপনার হাতে কি কোনো ভালো পাত্র আছে? আছে বই কি। আমার পাশের গ্রামে যে বোন থাকে তার ননদের ছেলে। ছেলে বড় ইঞ্জিনিয়ার, শহরে মোটা টাকার চাকরি করে। ওরা একটা সর্বগুণ সম্পন্না, দেখতে শুনতে একটু ভালো আর শিক্ষিতা মেয়ে খুঁজছে। আমার তো প্রথমেই সুমনা মায়ের কথাটা মনে পড়লো। সেই জন্য যখনই খবরটা পেলুম তড়িঘড়ি করে দিতে আসলুম। বিকাল বেলা কিন্তু অবশ্যই তোমার কর্তাকে থাকতে বলো। আমি তোমাদের বাড়ি থেকে পাকা কথা নিয়ে তারপরে ছেলের বাড়িতে জানাবো। আচ্ছা, আমি এখন উঠি। তাড়াহুড়ো করে সব কাজ ফেলে রেখে দিয়ে চলে এসেছি। বাড়ি গিয়ে তো কাজগুলো করতে হবে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি আমার মেয়ের জন্য সুযোগ্য পাত্রের খোঁজ এনেছেন, মিষ্টি মুখ না করিয়ে কি আপনাকে ছাড়ি? আপনি একটুখানি বসুন, আমি এক্ষুনি ঘর থেকে মিষ্টি নিয়ে আসছি। এখন মিষ্টি মুখ করার সময় নেই গো। বিকাল বেলায় এসে যখন মেয়ের বাপের সঙ্গে কথা কইব তখনই একেবারে মিষ্টি খেয়ে যাব, কেমন? আসি এখন। রায়গিন্নি যে তোমাকে প্রস্তাবটা দিল, তোমার পছন্দ হলো? ছেলেটার ফটো তো দেখলাম, দেখতে শুনতে মন্দ নয়, কাজটাও ভালো করে, সব থেকে বড় কথা শিক্ষিত। আমাদের মেয়েও তো কম শিক্ষিত নয়, দুজনের ভালোই মিলবে। এখন আর এত কিছু ভেবে কি লাভ বলো তো? আমি তো এক প্রকার কথা দিয়েই দিয়েছি, ছেলের বাড়ি থেকে আসুক, মেয়েকে দেখে যাক, তারপর দেখে যদি ওনাদের পছন্দ হয় তারপরে না হয় কথা এগোবে। নাও না, তুমি আর এসব নিয়ে বেশি চিন্তা করো না, রাত হলো, চলো ঘুমিয়ে পড়ো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার নাম্বারটাও তো নিয়ে গেল। বললেন নাকি যে ছেলের বাড়িতে তোমার নাম্বারটা দিয়ে দেবে, যাতে ছেলের মা আগে থাকতে তোমায় ফোন করে কথা কইতে পারে। হ্যাঁ, শুধু কি নাম্বার, মেয়ের ছবি, নাম, ঠিকানা, গোত্র সমস্তটাই নিয়ে গেছে। শোনো, এইসব নিয়ে তুমি এত ভাবনা চিন্তা করো না, বিয়ে বলে কথা, একটু আধটু তো এরকম খোঁজ খবর নিতেই হয়। তোমার মেয়ে যেমন তোমার একমাত্র সন্তান, তোমার মেয়েকে নিয়ে তোমার যেই অগাধ আশা ভরসা, তেমন ওনাদেরও তো ওই একটাই ছেলে। ঠিকভাবে বিচার বিবেচনা না করে, খোঁজ খবর না নিয়ে কি তোমার মেয়েকে তাদের বাড়িতে তুলবে? বিয়েতে এসব হচ্ছে স্বাভাবিক ব্যাপার, তুমি এসব নিয়ে আর খটকা তুলো না তো। তুমি পুরুষ মানুষ, সমাজটা তুমি আমাদের থেকে ভালোই বুঝবে।
হে ঠাকুর, আমার মেয়েটার তুমি মঙ্গল করো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কি গো সুমি, খুব তো দেখি গান গাইছো। এখন বুঝি খুব ওড়ার শখ হয়েছে? আর হবে নাই বা কেন, তোমার বিয়ে লাগলো বলে। ধুর, গাছে কাঁঠাল আর গোফেতে এখনো ছেলের বাড়ি থেকে কেউ দেখতেই এলো না, আর তুমি ভাবছো যে আমার বিয়ে লেগে গেল। আমার ননদিনী কি কোনো অংশে কম নাকি? রূপে গুণে সব দিক থেকে সেরা। আমি তো নিশ্চিত তোমায় একবার দেখলেই পাকা কথা বলতে ওনারা বাধ্য হবেন। তোমার দাদাকে আমি এখন থেকেই বলে দিয়েছি, বিয়েতে অন্তত 10টা শাড়ি চাই আমার। আমার তো আর 7-8খানা ননদ নেই, একটাই মাত্র ননদ। তাই এই ননদের বিয়েতে আমি আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে নেব। এখন থেকে তো আমি অনলাইনে একটা লেহেঙ্গা অর্ডার করে দিয়েছি। দাঁড়াও, আমি যেদিন জিনিসটা ডেলিভারি হবে সেদিনই তোমায় দেখাবো। এই সময় তোমায় আবার কে এসএমএস করলো শুনি? এমনিতে তো তোমার বন্ধু বান্ধব তেমন নেই। দেখে দাও তো ফোনটা, কে এসএমএস করেছে দেখি। রাজ। রাজ, খুব চেনা চেনা লাগছে নামটা। এই হ্যাঁ, এর সঙ্গেই তো তোমার বিয়ের টাকা কথা চলছে। সত্যি করে বলো তো ব্যাপারটা কি, না হলে কিন্তু আমি এক্ষুনি এই ফোনটা নিয়ে গিয়ে তোমার বাবা মাকে দেখিয়ে দেব। কি সেটা চাও নাকি? বৌদি, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি সব সময় আমায় ফাঁসিয়ে দাও। কি করব বলো, ভালো কথায় তো তোমার পেট থেকে কথা বের হবে না, তাই তোমাকে একটু একটু ফাঁসাতে হয়। এখন বলো তো সত্যি ব্যাপারটা, না হলে কিন্তু আমি ফোনটা নিয়ে। তুমি না কিছুই বোঝো না, এখনকার আধুনিক যুগে কি কারণ নাম্বার বের করা খুব কঠিন কিছু? আর এমনিতেও তো সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাকাউন্টটা রয়েছে, ওইখান থেকেই হয়তো পেয়ে গেছে। বাবা, এত দূর যে তোমরা এগিয়ে গেছো সেটা তো আমি বুঝতেই পারিনি। ভালো ভালো, তোমরা ভাবলে দোষ নেই। শুধুমাত্র আমি যদি ভাবি এখন থেকে যে তোমার বিয়েতে একটু বেশি আনন্দ করব, ভালো ভালো জামা কাপড় পরবো, তাহলেই বুঝি আমার দোষ হয়ে যায়, তাই না? শেফালি, খাবে এসো, বেলা তো অনেক হয়ে গেল। ওই দেখো, মা খেতে ডাকছে। আর এখানে গাছতলায় বসে গল্প করে লাভ নেই। এখন চলো, শাশুড়ি মায়ের আজ্ঞাও পালন করতে হবে। চলো। এরপর উপস্থিত হলো সেই বহু প্রতীক্ষিত সময়, যেদিন ছেলেপক্ষ পাত্রীকে দেখতে আসবে। সেদিন তো বাড়িতে একেবারে সাজো সাজো রব। মেয়ের বাবা মায়ের তো হাতে সময় নেই। গিন্নি, এই নাও, এই বড় ইলিশ মাছটা আজকে তুমি রান্না করো। ছেলের বাড়ি থেকেই প্রথম দেখতে আসবে, একটু আদর আপ্যায়ন না করলে হয়? আর এই নাও, এই দামি জল ভরার মিষ্টি আর এই বড় বড় রাজভোগ নিয়ে এসছি। ছেলের বাড়ি থেকে যেন কোনো কথা না শোনাতে পারে। মেয়ের বাড়ির তরফ থেকে আদর আপ্যায়নও যেন কোনো ত্রুটি না হয়। হায় ভগবান, তুমি তো দেখছি এখন থেকেই পাগলামো শুরু করে দিয়েছো মেয়ের বিয়ে নিয়ে। সবে আজকে প্রথম দেখা, ওনারা আসুক, কথাবার্তা বলুক, মেয়েকে পছন্দ হোক, তারপরে তো। তুমি যদি এখন থেকে এইসব করো, তাহলে বিয়ের দিন কি করবে তুমি? এখন থেকেই ভাবছো যে এইটা হয়তো কম করেছো, ওইটা হয়তো ওনারা খুঁত ধরবেন। বিয়ের দিন তো তাহলে চিন্তায় তুমি বিছানা নিয়ে নেবে গো। এত চিন্তা করো না, সব ঠিক হবে। আগে তো ওনারা মেয়েকে পছন্দ করুক। আমার মেয়ে কম কিসে? আমার মেয়েকে ওরা পছন্দ করবেই, এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তুমি বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যাও তো। আসলে মেয়েকে যখন প্রথমবারের জন্য পাত্রপক্ষ দেখতে আসে, তখন হয়তো চিন্তায় প্রত্যেকটা বাবা মায়েরই এইরকম ছুটোছুটি অবস্থার মধ্যে পড়তে হয়। অবশেষে সন্ধেবেলা পাত্রপক্ষ এলো মেয়েকে দেখতে।
মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলে তো খুব শিক্ষিত। আপনারা তো জানেন বিটেক কমপ্লিট করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এখন উঁচু পদে রয়েছে। আমার মতো হিরের টুকরা ছেলেকে জামাই হিসেবে সবাই পেতে চায়। আপনার মেয়ের গায়ের রং খুবই ফর্সা আর দেখতে শুনতেও খুবই ভালো। আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আমাদের মেয়েও কিন্তু কোনো অংশে কম নয়। ভালো স্কুলে পড়িয়েছি, সরকারি চাকরি করে মেয়ে আমাদের। হ্যাঁ, সে তো জানি। আর স্ট্যান্ডার্ডটা ঠিক ম্যাচ না করলে বিয়েটা ঠিক ভালো দেখায় না। সেই জন্যই তো আমার ছেলের জন্য আপনার মেয়েকেই উপযুক্ত মনে করেছি। বিয়ে পাকা আপনারা ধরে রাখুন। আচ্ছা, বলছিলাম কি যে আপনাদের যদি মেয়েকে এতই ভালো লেগে থাকে তাহলে বেশি দেরি না করে বিয়ে 3 ঘন্টা পাকা করে নিলে হয় না? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলার ছিল আর কি। দেখুন, আপনারও এক মেয়ে আর আমারও একটাই ছেলে, ওদের জন্যই কিন্তু সবকিছু। আমি বেশি ধানাই পানাই না করে স্পষ্ট কথাই বলছি। আমার ছেলের নামে একটা ছোট্ট ফ্ল্যাট দেখেছি। আমি আর ওর বাবা দুজনেই ঠিক করেছি যে নতুন দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সংসার করবে, ওরা বরং একটু নিজেদের মতো আলাদা করে আনন্দ করেই থাকবে। ফ্ল্যাটটার দাম 10 লাখ টাকা। ওর বাবা দেবে 5 লাখ, আর আপনি যদি ওই বাকি 5 লাখ টাকা দিয়ে দিতেন তাহলে খুব সুবিধাই হতো। ভাবুন না, আপনার ছেলে আপনার কাছ থেকে ওটা উপহার হিসাবে চাইছে। আসলে আমার ছেলে তো আপনার জামাই হবে, ও তো আপনার ছেলেরই মতো, কি বলুন? এসব কথা শুনে সুমনার বাবা একটু চমকে গেলেন। ঘুরিয়ে ফিরিয়ে যে যৌতুক চাইছে আর বলার অপেক্ষা রাখে না। এইসব কথা এখন উঠছে কেন? আমরা তো বিয়ের আগে থাকতেই বলেছিলাম আমরা কোনো পণ দিতে পারবো না। আর বাবা, তোমার সাথে যখন আমার ফোনে কথা হলো তুমি বললে এসব নিয়ে তোমার কোনো রকম কোনো দাবি দাবা নেই, তাহলে এখন এইসব কথা আসছে কেন? আমার মা তো কথা দিচ্ছে আপনার মেয়ে ওই বাড়িতে পুরো মেয়ের মতনই থাকবে। তাহলে আপনারা আমাদের এই ছোট্ট দাবি দাবাকে কেন মেনে নিতে পারছেন না বলুন তো? না, তুমি আর না করো না। মেয়ে এতদিন ধরে নিজের মনে একটা স্বপ্ন নিয়েছিল। এখন যদি মেয়ের সঙ্গে ওর বিয়ে না হয়, ও কি নিজেকে আর সামলাতে পারবে? আমার একটাই মেয়ে, মেয়েটার মনে আমি এত বড় আঘাত দিতে চাইছি না। এতক্ষণ ধরে সুমনা সব কথা নির্বিকার ভাবে শুনছিল, সে কিছুই বলেনি। বাবা যখন ওর দিকে তাকালেন তখন সুমনা বলল, দিয়ে দাও বাবা, আমার খুশির জন্য না হয় এইটুকুনি করতে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, তুইও যখন বলছিস আমিও না হয় চেষ্টা করব টাকাটা জোগাড় করার। এই আশ্বাস পেয়ে ছেলের মা তো বেজায় খুশি। সে মনে মনে ভেবেই নিলেন যে মেয়ের তার ছেলেকে খুবই পছন্দ হয়েছে, সেই জন্যই তো এক কথায় 5 লাখ টাকা দিতে রাজি হয়ে গেল। হঠাৎ সুমনা প্রশ্ন করল, আচ্ছা কাকিমা, আমরা যে জিনিসটা কিনবো তার জন্য আপনি রসিদ দেবেন তো? কি কি বলছো? রসিদ মানে কিসের রসিদ? ও মা, কিসের রসিদ মানে? এই মাত্র তো আপনি দর কষাকষি করলেন 5 লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনবো আর রসিদ দেবেন না। এখন তো মুদিখানার দোকানে 50 টাকার জিনিস কিনলেও আমায় বিল করে দেয়। তুমি এইভাবে কথা বলছো কেন? যে ফ্ল্যাটটা কেনা হবে সেটা তো তোমাদের নামেই কেনা হবে। প্রথমে আমার ছেলের নামে থাকবে, পরে না হয়। না না, আমি ফ্ল্যাট কেনার কথা বলছি না। আমরা মানে আমাদের বাড়ি থেকে যে জিনিসটা কিনছে আপনাদের বাড়ি থেকে, তার কথাটা বলছি। অর্থাৎ আপনার ছেলে। পাকাপোক্ত ভাবে কিনবো কিন্তু, আর জিএসটি বিলও দেবেন। ওয়ারেন্টি কতদিনের আপনার ছেলের? এই, তুমি কিভাবে কথা বলছো আমার মায়ের সাথে? আমি কি বললাম? আর শোনো, যাবার আগে আমাদের থাকার ঘরটা দেখে যেও কিন্তু। বিয়ের পর তো তোমাকে এখানেই থাকতে হবে, তাই না?
পরে আবার বলো না যে আমি এখানে থাকতে পারবো না, ওখানে থাকতে পারবো না। আমরা তোমাকে যেভাবে রাখবো তুমি সেইভাবেই থাকতে বাধ্য। আমি এখানে থাকবো? তোমার মাথা ঠিক আছে তো? বিয়ের পর তুমি আমাদের বাড়ি যাবে, আমি তোমার বাড়িতে থাকবো না। এটা কেমন কথা হলো বলো তো? তুমি কোনোদিনও খুব দামি জিনিস কিনে সেটাকে দোকানেই ফেলে রেখে আসো? তুমি কিন্তু এবার আমাকে অপমান করছো। মোটেই না, আমি কি তা পারি? আর কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলেও আমার বাবা মায়ের কাছে জামাই নয়, ছেলে হয়েই থাকবে। ওই যেমন একটা দোকানের মধ্যে মালপত্র থাকে, ঠিক সেই রকম। আমাদের এই সমাজে প্রত্যেকটা ঘরে যদি সুমনার মতো মেয়ে থাকতো, তাহলে হয়তো অনেক ঘরেই মেয়েদের বিয়ের সময় মেয়েদেরকে নিয়ে দর কষাকষিটা আর হতো না।